তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে সমাজ। তো এটা কিন্তু পঞ্চায়েতের যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনটা সেখানে কিন্তু 5 নাম্বার এসেছে। হ্যাঁ, এবং সন্ধি থেকেও 5 নাম্বার এসেছে এবং এক কথায় প্রকাশ থেকেও 5 নাম্বার এসেছে। অর্থাৎ যে টপিকগুলো প্রথমে আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো দেখছি এবং সেই ভিত্তিতে আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস হচ্ছে। তো আমরা কিন্তু আগে যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেই অনুযায়ী আগে আমরা সেই সমস্ত টপিকগুলোকে কভার করব, তারপরে বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো আমরা করব। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবে এবং এরকম নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথমে আমাদের কি রয়েছে সমাজ, অর্থাৎ সমাজ কাকে বলছে। তো দেখো, এগুলোর থেকে কোয়েশ্চেন দেয় না, অর্থাৎ বলেন না যে আপনাদেরকে সমাজ কাকে বলে, কিন্তু দেখো এই পঞ্চায়েতের নিয়োগ এটা কিন্তু 2000 অনেক দিন আগের কোয়েশ্চেন, 2018 সাল বলতে পারো, 18-15 সেই সময় পঞ্চায়েতে নিয়োগ হয়েছিল। এবার হচ্ছে কিন্তু 2000 বলতে পারো এই 24-এ। তাহলে ভাবতেই পারছো তাহলে কত ডিফারেন্স। তো এবার কিন্তু যে এগুলোর থেকে কোয়েশ্চেন হবে এমন কোনো কথা না, এগুলোর থেকে হতে পারে। তো আমাদের কিন্তু ডিটেলসে পড়ে থাকলে সেটা আমাদেরই সুবিধা হবে। তো দেখো কি বলছে, সমাজ শব্দের অভিধান অর্থ হচ্ছে সংক্ষেপ বা মিলন। অর্থাৎ তোমাদেরকে এমসিকিউ কোয়েশ্চেন দিতে পারে, তাহলে সমাজটা কি বলবো, সংক্ষেপ বা মিলন বলে থাকি সমাসের অভিধানিক অর্থটা। তবে ব্যাকরণের পরিভাষায় পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে আমরা সমাস বলি। অর্থাৎ দুই বা ততোধিক পদ থাকবে, তোমরা দেখতে পাচ্ছ উদাহরণ যেমন সপ্তাহ, এখানে একটা পদ এখানে একটা পদ, দুটো পদ মিলে সপ্তাহটা হচ্ছে। যেমন নীল আকাশ, নীল আর আকাশ, এই দুটো পদ নিয়ে কী করছে, সমাস তৈরি হচ্ছে। অর্থাৎ দুই বা ততোধিক পদের মিলন হতে পারে, এখানে দুটো পদের এর থেকেও বেশি হতে পারে। তো এরকম পদের মিলন হয়ে যে একটা পদ তৈরি করছে সেটাকে আমরা সমাস বলে থাকি। আশা করি তোমাদের সমাজের যে ধারণাটা সেটা তোমাদের জানা ছিল এবং এইটা জানার পর আরও তোমাদের কিন্তু ক্লিয়ার ধারণা হয়ে গেছে। তো এইগুলো থেকে প্রশ্ন দিতে পারে এমসিকিউ টাইপের। তারপরে দেখো, তাহলে সমাসের প্রয়োজনীয়তা কেন। তো বন্ধুরা, সমাস বাংলা ব্যাকরণ তথা বাংলা ভাষার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান, আমরা সকলে জানি এটা। তাই আমরা কিন্তু সমাজ নিয়ে এখন আলোচনা করছি। তাই তোমাদের পঞ্চায়েতের নিয়োগও কিন্তু সমাজ দিয়েছিল। সমাজের অভিধানিক অর্থ সংক্ষেপ বা মিলন, এটা মনে রাখার চেষ্টা করবে। এই অর্থের সাথে সঙ্গিত রেখে সমাজ দুই বা ততোধিক পদে একত্রিত করে তার সংক্ষেপে ঘটায়। আমরা আপনাদেরকে বললাম যে সপ্তাহ, দুটো পদ মিলে একটা পদ তৈরি হচ্ছে, যেটা সপ্তাহ হচ্ছে। হ্যাঁ, সেরকম যেমন মা বাবা দুটো পদ মিলে একটা তৈরি হচ্ছে। এই পদ সংক্ষেপণের ফলে সিংহ চিহ্নিত আসন এর পরিবর্তে সিংহাসন হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সিংহ চিহ্নিত আসন এর পরিবর্তে হয়ে কী হচ্ছে, সিংহাসন হচ্ছে। তাহলে এখানে অনেকগুলো পদ মিলে করে কী করছে, একটা পদ তৈরি হচ্ছে। এইভাবে কিংবা সংক্ষেপে যাকে বলতে চাইছি লিখছি সেটা হচ্ছে সমাস। হ্যাঁ, এভাবে পদের সংক্ষেপকরণের ফলে বাক্যের আকার ছোট হয়ে আসে। অবশ্যই আসে। আমরা কি বলি সিংহিত চিহ্নিত আসন, আমরা কি বলি আমরা সিংহাসন, আমরা কি বলি সিংহিত চিহ্নিত আসন, এরকমভাবে আমরা কি বলি না কোনো দিনও, আমরা বলি সিংহাসন। তাহলে দেখো সংক্ষেপটা কিন্তু আমাদের কতখানি জরুরি রয়েছে আমাদের জীবনে, হ্যাঁ, ব্যবহারিক জীবনে। তারপরে দেখো, অল্প কথায় বেশি বক্তব্য প্রকাশ করা সম্ভব নয়। অবশ্যই এই দেখো, আমরা এরকম যদি বলতে থাকি সিংহ চিহ্নিত আসন, এরকম যদি আমরা ভেঙে ভেঙে বলতে থাকি অনেক টাইম লাগবে। অর্থাৎ আমরা কিন্তু যে বক্তব্যটা আমরা কম সময়ের মধ্যে উপস্থাপন করতে পারবো সেটা কিন্তু আমরা পারবো না। তারপরে দেখো, এই ভাব বিনিময় সহজ হয়। অবশ্যই এটা সময়টা কম লাগবে, তার সাথে সাথে ভাব বিনিময় সহজ হয়, তার জন্যই কিন্তু আমরা সমাজ পড়ছি। তার সাথে সাথে দেখো কী বলছে, সমাস পদ সংকোচনের মাধ্যমে পদকে শ্রুতিমধুর করে ও সহজবোধ্য করতে বিশেষ ভূমিকা রাখে। অবশ্যই যদি আমরা এই পদগুলোকে যদি আমরা বলি তাহলে একটা মানে শোনায় ভালো। আমরা কি বলি সিংহ চিহ্নিত আসন, এরকম কোনোদিনও বলি না। এবং এটা অন্যরকম একটু লাগছে, তোমরা দেখতে পাচ্ছ শুনতেও ভালো লাগছে না। তো এইসবের দিক জন্য আমরা কিন্তু সমাস গুরুত্বপূর্ণ বলতে পারি। সমাস বাক্যকে জটিল মুক্ত করে, এতে গতিশীলতা না। অবশ্যই আমি আপনাদেরকে এই কথাটা আগে বললাম যে একটা স্পিড থাকবে, সেটা বলতে পারবো আমরা কম সময়ের মধ্যে অনেক কিছু বলে দিতে পারি। তো সমাসের কারণে বাক্যের শ্রীবৃদ্ধি পায়। অবশ্যই এটা আপনার মনে রাখার চেষ্টা করবে যে সমাসের কারণে বাক্যের শ্রীবৃদ্ধি পায়। ভাষাকে অলঙ্কৃত করার ক্ষেত্রে সমাসের অসামান্য ভূমিকা রয়েছে। সর্বোপরি নতুন নতুন শব্দ গঠন করে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করার ক্ষেত্রে সমাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেটা পালন করে। এইসব দিক বিবেচনা করে বলা যায় সমাস বাংলা ব্যাকরণ তথা বাংলা ভাষার একটি অপরিহার্য উপাদান। আশা করি আপনারা সমাজ নিয়ে কেন পড়ব এবং সমাজ কী আমরা সকলে জেনে গেছি। এরপরে আমরা
উদাহরণ সহ আমরা জানব যে যে সমস্ত পদ কোনটি, সমস্যমান পদ কোনটি, পূর্বপদ কোনটি, পরপদ কোনটি, উপমান পদ কোনটি এবং উপমেয় পদ কোনটি এবং ব্যাস বাক্য কোনটি। এগুলা যদি না জানি তাহলে কিন্তু আমরা সমাস চিনতেও পারবো না, সমাস করতেও পারবো না। সমাজ থেকে যে কোনো প্রশ্ন দেখো না কেন আপনারা কিছুই করতে পারবেন না। তাই এই সব যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো না জানলে আপনারা কিছুই করতে পারবেন না। তাই এইগুলো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। তো দেখো কী হচ্ছে সমস্ত পদ কোনটা, দুই বা ততোধিক পদের মিলনে যে নতুন পদটা গঠিত হয় সেটা হচ্ছে সমস্ত। দেখতে পাচ্ছ তোমার কথাটা থেকে তোমরা পেয়ে যাচ্ছ জিনিসটা, অর্থাৎ সমস্ত পদ মানে সমস্ত কিছু মিক্সিং করে যেটা পাবো সেটাই সমস্ত পদ, এটাই তো। যেমন এখানে নবযৌবন তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, জনমানব দেখতে পাচ্ছ, মোহনিদ্রা দেখতে পাচ্ছ, অনাশ্রিত দেখতে পাচ্ছ, এটা খণ্ড হবে, উপখণ্ড দেখতে পাচ্ছ। তো এগুলা সমস্ত পদ, কারণ এগুলা তৈরি হয়ে আছে এবং এগুলো ভাঙা কেমন হচ্ছে তোমরা দেখো নিচে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো যেসব পদের মিলনে সমস্ত পদ গঠিত হয় সেই সব পদের প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে সমস্যমান পদ বলে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে উপর খণ্ড, এখানে দেখতে পাচ্ছ দুটো পদ আমরা ভেঙে দিয়েছি, এই খণ্ডগুলোকে আমরাকে সমস্যমান পদ বলছি। অর্থাৎ যেটা আমরা যেমন প্রথমে আমরা জানলাম সিংহ চিহ্নিত আসন, ওই যে সিংহ চিহ্নিত আসন, এই যে সিংহ চিহ্নিত আসন, এই সমস্তগুলোকে আমরা সমস্যমান পদ বলবো। এবং যেটা তৈরি হয়েছে অর্থাৎ সিংহাসন যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো কি, আমরা বলবো সমস্ত পদ। সমস্যমান পদ কোনগুলো আশা করি বুঝতে পেরেছি, যেগুলো আমরা ভাঙছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে জনমানব, এখানে জনমানব, এগুলো হচ্ছে সমস্যমান পদ এবং জনমানব সেটা হচ্ছে সমস্ত পদ। বুঝতে পারছো, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এবার দেখো পূর্বপদ কোনগুলো, সমস্ত পদের প্রথম পদকে পূর্বপদ বলে। অবশ্যই দেখো কথাটা থেকে তোমরা অর্থটা পেয়ে যাচ্ছ, পূর্বপদ মানে প্রথম জনটা থাকবে। দেখো এখানে উপল খণ্ড যেটা ছিল আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই যে দেখো এই যে উপরখণ্ড, তো এখানে উপল দেখো এখানে প্রথমে কোনটা আছে, উপলটা আছে, তাহলে এটা কি হবে পূর্বপদ হবে। এখানে নবযৌবন, এখানে নবটা হবে কি পূর্বপদ। এখানে জনমানব, এখানে জনটা প্রথমে আছে তাই এটা হচ্ছে পূর্বপদ, সিম্পল ব্যাপার। হ্যাঁ, মোহ নিদ্রা এখন প্রথমে কোনটা আছে মোহ, তাহলে এটা হচ্ছে পূর্বপদ। এবং এখানে দেখছো নয় আশ্রিত, তাই এখানে নয়টা হচ্ছে পূর্বপদ, সিম্পল ব্যাপার। আশা করি আপনারা বুঝে গেছো, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আরও সিম্পলভাবে। এবার দেখো পরপদ কোনটা হবে, অবশ্যই পরের পদটা হবে পরপদ। অর্থাৎ এখানে খণ্ড, যৌবন, মানব, নিদ্রা, আশ্রিত, এগুলো কোনগুলো বন্ধুরা, এগুলো যে প্রথমে যে আপনাদেরকে দেখিয়ে দিন যে উদাহরণ সেইগুলো দিয়ে চলছে এখন। এই যে নবযৌবন, এই যৌবনটা হচ্ছে কি, হ্যাঁ, এই যৌবনটা হচ্ছে উত্তরপদ বা পরপদ, যেটাই বলো না কেন একই ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো বন্ধুরা এগুলা যে এখন বলে যাচ্ছি আপনারা কিছু বুঝতে পারছেন না, বা যদি বুঝতে যেগুলো তো সব ইউটিউব চ্যানেলেই বলে থাকে। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে ট্রিক্স ইউজ করব, এত সহজে আপনাদের সমাজটা মনে থাকবে আপনারা ভাবতে পারবেন না। এবং খুব সহজে পরীক্ষা হলে আপনার বলে দিতে পারবেন চোখ বুলিয়ে যে এটা কোন সমাজ। তো সেই ট্রিক্সগুলো আমরা আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপনার ভিডিওটা দেখুন। তো দেখো উপমান পদ কোনগুলা, যে পদের সাথে অন্য কোনো পদের তুলনা করা হয় তাকে উপমান পদ বলে। যেমন তোমরা দেখতে পাচ্ছ চাঁদ মুখ, হ্যাঁ, এ উপমান করছে, তোমরা দেখতে পাচ্ছ উপমান মানে উপমান করবে, তুলনা করছে। যেমন সিংহ পুরুষ, এগুলো উপমান, এটা উপমান করছে। মানে দেখো কারো কি হয় চাঁদের মতন মুখ, কারো হয় না, কিন্তু উপমান করছে। হ্যাঁ, দেখতে পাই এখানে তোমাদেরকে একটা বাক্য লিখে দিয়ে আছে, উপমান পদ সাধারণত পরোক্ষ পদের রূপে বিবেচিত হয়। মানে এগুলা কাল্পনিক হিসাবে আমরা লিখে থাকি। উপমেয় পদ কোনগুলো, যে পদকে অন্য কোনো পদের সাথে তুলনা করা হয় তাকে উপমেয় পদ বলে। যেমন মুখ, চাঁদ মুখ, ওরই সেম ব্যাপার এইগুলো। এবারে আমরা জানবো ব্যাস বাক্য। সমস্যমান পদ সমূহের পারস্পরিক সম্পর্কে নির্ধারিত করতে কিংবা সমস্ত পদকে বাক্য বা বিশ্লেষণ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে আমরা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলি। যেমন নব যে যৌবন, এখানে আমাদের যে এটা আমরা বিশ্লেষণ করলাম নব যৌবনটাকে, তো দেখতে পাচ্ছি নব যে যৌবন, তো এই গোটাটাকে যে আমরা বলছি এগুলোকে আমরা ব্যাস বাক্য বলে থাকি বন্ধুরা। কী বাক্য বলে থাকি? ব্যাস বাক্য। যেমন উপলের খণ্ড তোমরা দেখতে পাবে এইটা আমরা ব্যাস বাক্য বলে থাকি। জনমানব এগুলো আমরা ব্যাস বাক্য বলে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো এরপরে আমরা সমাসের যে প্রকারভেদ আছে সেগুলো আমরা পরে ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং পাশে থাকবে এবং প্রত্যেক ভিডিও দেখতে থাকবে। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।